এবারের ঈদে রাস্তাঘাট যানজট মুক্ত রাখাই মূল চ্যালেঞ্জ। নাগরিক সুবিধা দিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত। ঈদে আমি আশা করি রাস্তা কোনো সমস্যার কারণ হবে না। ওয়াচ টাওয়ার থাকবে, যেখান থেকে রোডে কোথায় যানজট তৈরি হচ্ছে আমরা উপর থেকে মনিটর করতে পারবো এবং ব্যবস্থা নিব যাতে যানজটটা অতি সহজে নিরসন করা যায়। খারাপ আবহাওয়ায় লঞ্চ যাতে চলাচল না করতে পারে, অতিরিক্ত যাত্রী যাতে বহন না করে সে ব্যাপারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ঈদের 3 দিন আগে, ঈদের 7 দিন পরে স্পেশাল ট্রেন চলবে। 10 থেকে 19 জুলাই পর্যন্ত সব সিএনজি স্টেশন খোলা থাকবে 24 ঘন্টা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ের সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা। আলোচনা সভায় শেখ হাসিনা বললেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই কাজ করে তার দল। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা মামলায় মির্জা ফখরুলের জামিন। নেতাদের মুক্তিতে প্রশাসনিক বাধা সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ বিএনপির। বাগেরহাটের সিরাজ মাস্টার সহ 3 রাজাকারের রায় যে কোনো দিন। অভিযোগ থাকা সত্ত্বেও বেছে বেছে মানবতা বিরোধী অপরাধে আসামি করায় তদন্ত সংস্থার প্রতি ট্রাইব্যুনালের ক্ষোভ। এবং সিরিজের শেষ ওয়ানডেকে সামনে রেখে বাংলা ওয়াশের প্রত্যয়ে টাইগারদের অনুশীলন। লজ্জা এড়াতে চায় ভারত, টিকিটের জন্য উপচে পড়া ভিড়। এবারের ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতেই যানজটকেই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এক্ষেত্রে ঈদের আগে ও পরে 3 দিন করে মহাসড়কে ট্রাক লরি চলাচল নিষিদ্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। অন্যদিকে রেলমন্ত্রী জানিয়েছেন, ঈদে প্রতিদিন গড়ে 2.5 লক্ষাধিক যাত্রী পরিবহনের ব্যবস্থা নিয়েছেন তারা। বিকেলে রাজধানীর বিয়াম মিলনায়তনে আন্তঃমন্ত্রণালয় সভায় তারা এসব কথা বলেন। দুর্বিষহ যানজট, বাড়তি ভাড়া কিংবা নিরাপত্তা এসব বিষয়ই ঈদযাত্রায় যাত্রীদের মূল সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষত সড়কপথে বিভিন্ন স্থানে লাগামহীন যানজট আতঙ্কের কারণ হয়ে পড়ে বাস যাত্রীদের। এবারের ঈদে বেশ আগেভাগেই এসব সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বসেন সংশ্লিষ্টরা। সেখানেই সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জানান, এবার রাস্তাঘাট ঠিক থাকলেও যানজট মুক্ত যাত্রা নিশ্চিত করাই হবে তার মূল চ্যালেঞ্জ। আমি রাস্তা ভালো বা গুড শেপে আছে সেটা বলতে পারি, আমি এটা বলতে পারি না যানজট হবে না। এখন দুটা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে আমাদের রাস্তায় কি হয় এটা সবাই জানে। ট্রাফিক ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়, ঢাকার প্রবেশ মুখগুলোকে যানজট মুক্ত রাখতে কড়া নজরদারি থাকবে। একই সাথে মহাসড়কগুলোর যানজট প্রবণ এলাকায় থাকবে ওয়াচ টাওয়ার ও পর্যাপ্ত রেকার। ওয়াচ টাওয়ার থাকবে, যেখান থেকে আমরা রোডে কোথায় যানজট তৈরি হচ্ছে আমরা উপর থেকে মনিটর করতে পারবো এবং আমরা ম্যানুয়ালি এগুলোর ব্যবস্থা নিব যাতে যানজটটা অতি সহজে নিরসন করা যায়। 13টা এক্সিট এন্ট্রি পয়েন্ট, এখানে চমৎকার অ্যারেঞ্জমেন্ট হয়েছে উইথ ডিস্ট্রিক্ট পুলিশ, উইথ হাইওয়ে পুলিশ। উই হ্যাভ এ ভেরি নাইস কোঅর্ডিনেশন, কোনো ঝামেলা হবে না। সভায় জানানো হয় 10 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত সব সিএনজি স্টেশন 24 ঘন্টা খোলা থাকবে। গার্মেন্টস কারখানাগুলো বিভিন্ন দিনে বন্ধ ও খোলার ব্যবস্থা নেওয়া হবে। ঈদের আগের 3 দিন, পরের 3 দিন জাতীয় আঞ্চলিক মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে, তবে জরুরি সার্ভিস চালু থাকবে। সভায় রেলমন্ত্রী জানান, আগামী 9 জুলাই থেকে শুরু হবে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আর নৌমন্ত্রী যথারীতি ঘোষণা দেন, লঞ্চে বাড়তি ভাড়া ও অতিরিক্ত যাত্রী না ওঠাতে কঠোর নজরদারি থাকবে। ঈদ উপলক্ষে কমপক্ষে প্রতিদিন 2.5 লক্ষ বা তার থেকে বেশি যাত্রী যাতে পরিবহন করা যায় সেই ব্যবস্থা আমরা করব। অতিরিক্ত যাত্রী যাতে বহন না করে সে ব্যাপারে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে খারাপ আবহাওয়ায় লঞ্চ যাতে চলাচল না করতে পারে সে ব্যাপারে আমরা তাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম হাতে নিয়েছি। সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সকল মহাসড়কে থাকবে নিরাপত্তা বাহিনীর তৎপরতা। সুন্দরভাবে আমাদের তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় বা ক্ষমতার বাইরে যেখানেই থাকুক না কেন আওয়ামী লীগ কাজ করেছে মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে। বাংলাদেশ আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি অর্জনেই আওয়ামী লীগের অবদান রয়েছে। তিনি বলেন, অর্থনৈতিকভাবে আওয়ামী লীগ দেশকে এমন অবস্থানে নিয়ে গেছে যে বাংলাদেশকে এখন আর কেউ অবহেলার সুযোগ পায় না। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ৬৬ বছরে আওয়ামী লীগের সংগ্রাম আর অর্জনের ইতিহাস তুলে ধরেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই দীর্ঘ সময়কে গৌরবময় পথ চলা বলে উল্লেখ করেন তিনি। ধন্যবাদ জানান পথ চলার সারথীদের। আজকের দিনে আমি আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে অভিনন্দন জানাই। শেখ হাসিনা বলেন, উপমহাদেশের অন্যতম প্রাচীন এই রাজনৈতিক দলটির সম্পর্ক এদেশের মাটি আর মানুষের সঙ্গে। এই সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেছে এবং যতটুকু অর্জন তা এই আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই এদেশের মানুষ পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাক, আওয়ামী লীগ বিরোধী দলে থাক, যখনই যেখানে থেকেছে বাংলার মানুষের অধিকারের কথা বলেছে, বাংলার মানুষের অধিকার বারবার আদায় করেছে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, স্বাধীনতা এনেছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক মুক্তি অর্জিত হবে আওয়ামী লীগের হাত ধরেই। বাংলাদেশকে যারা একদিন অবহেলার চোখে দেখত, আজকে তারাই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই এটা সম্ভব হয়েছে। সবকিছুতেই আজকে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করে যে লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেব। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তর করার যে রূপকল্প, তা বাস্তবায়নে আওয়ামী লীগের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২১ সালের পূর্বেই শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। ২০৪১ সালে আওয়ামী লীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানানোর পর দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ সহ বাংলাদেশের যা কিছু অর্জন তার সবকিছুরই সাক্ষী আওয়ামী লীগ। তিনি বলেন, আগামীতেও সুযোগ রয়েছে আরো অনেক কিছু অর্জনের। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আনুষ্ঠানিক কর্মসূচির। সকালে প্রধানমন্ত্রীর পুষ্পার্ঘ্য অর্পণের পর দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে দেশের প্রাচীন এই দলটির অর্জন তুলে ধরেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনেও কাজ করে যাবে আওয়ামী লীগ। দেশকে গড়ে তোলার জন্য প্রতিটি ধাপে ধাপে আওয়ামী লীগ তার ইতিহাসের সাক্ষী নিয়েছে। আগামী দিনে আরো অনেক সুযোগ রয়েছে আওয়ামী লীগের এই দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা পরিণত করার জন্য। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ তার নেতৃত্বে একদিন এই বাংলাদেশ সোনার বাংলা অবশ্যই হবে। এরপর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। সকালে ঢাকা মহানগর হাকিম আতাউল হকের আদালত শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। ২০১৪ সালের ৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় ওই বছরই ৮ সেপ্টেম্বর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী একটি মানহানির মামলা দায়ের করেন। পরে এবছরের ২০ জানুয়ারি এ মামলায় ঢাকা মহানগর হাকিম আনোয়ার সাদাত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে আজ ফখরুলের আইনজীবীদের জামিন আবেদনের প্রেক্ষিতে আদালত তা মঞ্জুর করেন। শেখ মুজিবুর রহমান সাহেবের ৭ই মার্চের বক্তব্যের শেষে জয় পাকিস্তান
বলার মুক্তির উপরে ভিত্তি করে এই মামলাটি। সেই মামলায় বাদী হওয়ার উপযুক্ত নন, এটি আওয়ামী লীগের কেউ করেনি, ইভেন ওনার পরিবারেরও কেউ করেনি, এই জন্য মামলাটা মেন্টেবল না। তো যেহেতু মামলাটা বেইলেবল, বিজ্ঞ আদালত আমরা জামিন চেয়েছি, আজকে বিজ্ঞ আদালত 10,000 টাকা বন্ডে জামিন দিয়েছেন। আইনি বাধা না থাকলেও বিএনপি নেতাদের মুক্তির বিষয়ে প্রশাসনিকভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, সরকারের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে চায় বিএনপি। যেগুলো আইনি বাধা নয়, এগুলো একেবারে প্রশাসনিক বাধা এবং অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আগ বাড়িয়ে এক ধরনের বাধা সৃষ্টি করা, এই ধরনের বাধা সৃষ্টি যাতে না হয়, বাধাগুলো অপসারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দ্রুত ত্বরান্বিত হবে বলে আমাদের দল প্রত্যাশা করছে। সহযোগিতা এবং সমঝোতা মাধ্যমে আমাদের দেশের কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর দেখতে চাই, এটাকে এগিয়ে নিতে চাই। একটা কার্যকর নির্বাচনী ব্যবস্থা, একটা টেকসই নির্বাচনী ব্যবস্থাকে আমরা এগিয়ে নিতে চাই। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর ওয়েস্টিন হোটেলে বেগম জিয়ার পক্ষ থেকে এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, চীন, সৌদি আরব সহ 35টি দেশের কূটনীতিকরা যোগ দেন। এছাড়া ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের পাশাপাশি দেশের বিশিষ্টজনেরাও উপস্থিত ছিলেন ইফতার পার্টিতে। বেগম জিয়া আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। ইফতারের আগে দেশবাসীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। এতে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারাও যোগ দেন। রাত 11টার সময় আরো থাকছে। রাজধানীতে সড়কের ওপর রাখা হচ্ছে খোলা ডাস্টবিন। দুর্গন্ধে স্বাভাবিক চলাচল ব্যাহত, স্থান সংকটের অজুহাত সিটি কর্পোরেশনের। ধরে নিয়ে যাওয়া বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে বিনা শর্তে ফেরত দিতে রাজি হয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এর জন্য মিয়ানমারের মংডুতে পতাকা বৈঠকের সময় নির্ধারণ ও বাংলাদেশ প্রতিনিধি দলের তালিকাও চেয়েছে বিজিবি। সন্ধ্যায় টেকনাফস্থ বিজিবি 42 ব্যাটালিয়নের অধিনায়ককে এক চিঠির মাধ্যমে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিজিবি কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে আব্দুর রাজ্জাককে ফিরিয়ে আনতে কক্সবাজারের বিজিবির সিও এর নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বুধবার মিয়ানমারে যাবে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। গত 17 জুন টেকনাফের নাফ নদীর জাদিমুড়া পয়েন্ট সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বেছে বেছে মানবতা বিরোধী অপরাধ তদন্ত ও আসামি করায় তদন্ত সংস্থার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাজাকার সিরাজ মাস্টার, খান আকরাম ও আব্দুল লতিফ তালুকদারের মামলার বিচার কাজ সমাপ্ত করার আগে ট্রাইব্যুনাল এসব কথা বলেন। বাগেরহাটের কচুয়া থানায় মোট 106 জন রাজাকারের তালিকা থাকলেও শুধুমাত্র এ 3 জন আসামির বিরুদ্ধে তদন্ত করায় তদন্ত সংস্থার প্রতি এ অসন্তোষ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। এ সময় তদন্ত সংস্থার কার্যক্রম মনিটরিং করতে প্রসিকিউশনকে বললেও ট্রাইব্যুনালের আইনে এর সুযোগ নেই বলে দায় এড়ায় প্রসিকিউশন। আফজাল হোসেনের রিপোর্ট। মানবতাবিরোধী অপরাধের দায়ে বাগেরহাটের রাজাকার সিরাজ মাস্টার, খান আকরাম ও আব্দুল লতিফ তালুকদারের মামলার যুক্তিতর্কে প্রশ্ন ওঠে অসৎ উদ্দেশ্যে আসামিদের এই মামলায় জড়ানোর। এ সময় আসামিপক্ষ ট্রাইব্যুনালকে জানান, বাগেরহাটের কচুয়ায় 106 জন রাজাকারের নাম থাকলেও প্রধান রাজাকারদের বাদ দিয়ে শুধুমাত্র বেছে বেছে এই 3 জনকে আসামি করা হয়েছে। এ সময় ট্রাইব্যুনাল বলেন, তদন্ত সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ অস্বীকারের কোনো সুযোগ নেই। কচুয়া ক্যাম্পে 106 জন রাজাকারের লিস্ট তারা দাখিল করছে। রাজাকার আব্দুল লতিফ তালুকদার, তার নাম ছিল সিএসি নাম্বারে, তাকে এনেছে, অথচ সেই ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এখনো জীবিত আছে, তাকে ট্রায়ালে আনা হয়নি। অনারেবল ট্রাইব্যুনাল সেটা এগ্রি করেছে যে এখানে পিক অ্যান্ড চুজ করা হয়েছে। এর আগেও তদন্ত সংস্থার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ক্ষোভ প্রকাশ করেন ট্রাইব্যুনাল। যদিও তদন্ত সংস্থার হয়ে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায় এসব অভিযোগ ভিত্তিহীন। অভিযোগ ও পর্যাপ্ত সাক্ষী না থাকায় এমনটা করা হয় বলেও জানান তিনি। একদম পিক অ্যান্ড চুজ হয় নাই, পিক অ্যান্ড চুজের কোনো প্রশ্নই আসে না, কারণ আমরা আমাদের উপরে যে সমস্ত দায়িত্ব আছে সেই দায়িত্বটাই আমরা পালন করি। এটা কোনো পার্টিকুলার রাজাকারের বিষয়ে প্রশ্ন না। প্রশ্নটা হলো যে রাজাকারকে আমরা যার বিরুদ্ধে মামলাটা স্টার্ট করব, স্টার্ট করার পরে সাক্ষী যার বিরুদ্ধে পাওয়া যাবে ওই ঘটনায়, আমরা তাকেই নিয়ে আসবো।
মঙ্গলবার এমন বিতর্কের মধ্য দিয়ে শেষ হয় সিরাজ মাস্টার সহ বাগেরহাটের 3 রাজাকারের মামলার বিচার কাজ। রায় দেওয়া হবে যে কোনো দিন। প্রসিকিউশনের প্রত্যাশা রায়ে তাদের মৃত্যুদণ্ডই হবে। আমরা সাক্ষী প্রমাণ দিয়ে মামলাটা প্রমাণ করেছি। আমরা আশা করি আসামিদের শাস্তি হবে এবং সেই প্রার্থনাই আমরা করেছি। তবে আসামি পক্ষের দাবি তদন্ত সংস্থার অসৎ উদ্দেশ্য প্রমাণিত হওয়ায় খালাস পাবেন তাদের মক্কেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বায়েজিদ এলাকা থেকে 120 পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে 3 জনকে। পুলিশ জানায়, শহরের রুবি গেট এলাকায় পুলিশের চেকপোস্ট অতিক্রমের সময় সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামানো হয়। পরবর্তীতে চালক এবং আরোহীর স্বীকারোক্তি অনুযায়ী প্রাইভেট কারের তেলের ট্যাঙ্কি থেকে 2টি কালো ব্যাগে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটককৃতরা জানিয়েছে, এগুলো ঢাকায় এক ব্যক্তির কাছে তাদের পৌঁছে দেওয়ার কথা ছিল। এ ব্যাপারে বায়েজিদ বোস্তামি থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি ও প্রদর্শনের দায়ে পিএফসি, স্বপ্ন ও প্রিমিয়ার সুইটস কর্তৃপক্ষকে জরিমানা করেছে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। সকালে ঢাকা মহানগর এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমানের নেতৃত্বে পরিচালিত এই আদালত গুলশান এলাকার বেশ কয়েকটি খাবারের দোকান ও ডিপার্টমেন্টাল স্টোরে খাদ্যের মান পরীক্ষা করে এসব জরিমানা করে। পচা বাসি খাবার সংরক্ষণ ও বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য বিক্রি ও ব্যবহারের দায়ে 50,000 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন পর্যায়ে জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান জানান, গত 3 দিনে যে কটি খাবারের দোকানে অভিযান চালানো হয়েছে সেগুলোতে ভেজাল পণ্যবিহীন একটি দোকানও তিনি পাননি। পুরো রোজায় মাস ধরেই এ ধরনের অভিযান চলবে বলে তিনি জানান। রাজধানীর বিভিন্ন সড়কের ওপর খোলা ডাস্টবিন আর ময়লার কন্টেইনার রাখায় ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। এতে পরিবেশ দূষণের পাশাপাশি ব্যাহত হচ্ছে সড়কে স্বাভাবিক চলাচল। জনগণের অসচেতনতা আর স্থান সংকটের কথা বলে সিটি কর্পোরেশন দায় এড়াতে চাইলেও পরিবেশবিদরা বলছেন, নগরীকে পরিচ্ছন্ন রাখার পুরো দায়িত্ব সিটি কর্পোরেশনের। এছাড়া দিনের পরিবর্তে রাতে বর্জ্য অপসারণের পরামর্শ তাদের। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। রাজধানীর রামপুরা বাজার এলাকা, প্রধান সড়কের উপর রাখা সিটি কর্পোরেশনের ডাস্টবিন, আর এর পাশেই বসেছে ভাসমান মাছের বাজার। ডাস্টবিন, মাছের বাজার আর ক্রেতা সব মিলিয়ে চলাচলের রাস্তা প্রায় অর্ধেক বেদখল। একই দৃশ্য দেখা যায় নগরীর প্রায় সব এলাকাতেই। সিটি কর্পোরেশনের তথ্যানুযায়ী রাজধানীতে 2 সিটি কর্পোরেশনের অধীনে ডাস্টবিন রয়েছে 600-র উপরে, আর কন্টেইনার আছে প্রায় 500। এছাড়া ব্যক্তিগত ডাস্টবিনের সংখ্যা 2 শতাধিক। এসবের অধিকাংশই রাখা কোনো না কোনো সড়কের উপর। এরকম যেখানে সেখানে ডাস্টবিন, উন্মুক্ত স্থানে ময়লার স্তূপ আর খোলা ট্রাকে বর্জ্য অপসারণের ফলে যেমন হচ্ছে পরিবেশ দূষণ, তেমনি ভোগান্তি বাড়ছে নগরবাসীর। ওই সিঙ্গেলের আগে দেখা যাচ্ছে অনেক জাম হয়ে যায় এই জায়গার মধ্যে। পরিবেশ দূষণ হচ্ছে, সামনে মেডিকেল, এখানে দোকানপাট, যানজট। এটা এক ধরনের আমাদের জন্য একটা অসহ্য যন্ত্রণীয় একটা সমস্যা সৃষ্টি হয়েছে। দুর্গন্ধ ছড়ায়, পরিবেশ নষ্ট হচ্ছে আমাদের। নগরবাসীর এই ভোগান্তির দায় নিতে রাজি নয় সিটি কর্পোরেশন। সাধারণ মানুষের অসচেতনতা, জনবল সংকট আর সিটি কর্পোরেশনের স্থান সংকটের কথা বলে দায় এড়াতে চাইলেন দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশনের দায়িত্বটা কি আগে দেখে নিতে হবে। সিটি কর্পোরেশনের দায়িত্ব 24 ঘন্টা একবার সিটি পরিষ্কার করবে। এগুলো কোথায় আপনার জায়গা দেখে কোথায় রাখা হবে, এখানে সকলকে সচেতন হতে হবে। নগরীকে পরিচ্ছন্ন রাখার পুরো দায়িত্ব ও ক্ষমতা সিটি কর্পোরেশনের হাতে থাকার পরও স্থান সংকট আর জনবলের অভাবের কথা বলে দায় এড়াতে পারে না বলে মন্তব্য পরিবেশবিদদের। পাশাপাশি পরামর্শ দিলেন, দিনে নয় বর্জ্য অপসারণ করতে হবে রাতে। ব্যবস্থাপনারই অভাব, এই অজুহাত দিয়ে যে লোকবল নাই, আমার যানবাহন নাই, আমার মনে হচ্ছে যেগুলো আছে সেগুলার যথাযথ ব্যবহার করা দরকার। একটি আদর্শ নগরীর 25 ভাগ রাস্তা প্রয়োজন হলো আমাদের এই শহরে আছে মাত্র 8 ভাগ। তার উপরে যেখানে সেখানে গাড়ি পার্কিং আর রাস্তার উপরে এরকম ময়লার কন্টেইনার আর অবৈধ ভাসমান বাজারের ফলে যা আছে তার অর্ধেক প্রায় বেদখল। ফলে কোনোভাবেই যেন দুর্ভোগ কিছু ছাড়ছে না নগরবাসী। সংশ্লিষ্টরা বলছেন, স্বল্প সম্পদের সঠিক ব্যবহার আর কর্তা ব্যক্তিদের আরেকটু দায়িত্বশীল ভূমিকা হয়তো কিছুটা হলেও ভোগান্তি থেকে মুক্তি দিতে পারে নগরবাসীকে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের করা 10 মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আগামী 6 মাসের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছেন আদালত। সকালে বিচারপতি নিজামুল হক নাসিম এবং ফরিদ আহমেদ শিবলির সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই জামিন দেন। ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে এ নিয়ে 17টি মামলায় জামিন পেলেন লতিফ সিদ্দিকী।
তার আইনজীবী জানিয়েছেন, তার বিরুদ্ধে আরও 10টি মামলা থাকলেও এসব মামলায় কোনো গ্রেফতারি পরোয়ানা না থাকায় মুক্তিতে আইনগত কোনো বাধা নেই। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীর মতে, তাকে মুক্তি পেতে হলে আরও 4 মামলায় জামিন নিতে হবে। সাবেক এই মন্ত্রী প্রায় 7 মাস ধরে কারাগারে আছেন। যুক্তরাষ্ট্রের শিকাগোতে টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। সোমবার রাতে ইলিনয়েস অঙ্গরাজ্যে আঘাত হানে টর্নেডোটি। এতে বেশ কয়েকজন আহত হয়। ঝড়ে ভেঙে যাওয়া ঘরবাড়ির নিচে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায়, ঝড়ের কবলে পড়ে রাস্তার উপর 3টি ট্রাক্টর উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে টর্নেডোর পর উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে দমকল বাহিনী। বর্তমানে প্রায় 19,000 ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বাংলাদেশ ভারত ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। স্বাগতিকদের সামনে দুর্লভ ইতিহাসের হাতছানি আর অতিথিদের লজ্জা এড়ানোর ধ্বনি, এই দুয়ে মিলে বাংলাদেশ ভারতের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেও আলাদা রোমাঞ্চ ছড়াচ্ছে বিশ্ব ক্রিকেটে। তবে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে প্রতিপক্ষ ভারতকে হারাতে প্রতিজ্ঞাবদ্ধ টিম বাংলাদেশ। অন্যদিকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে বাংলা ওয়াশের লজ্জা এড়াতে মরিয়া ধোনির ভারত। মিরপুরে 2 দলের ম্যাচটি শুরু হবে আগামীকাল বিকেল 3টায়। ছবির এই সাইক্লোনে তছনছ দৈত্যর মতো উঁচু টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ। সে মুস্তাফিজ নামক ঝড় এই ম্যাচেও তাড়িয়ে বেড়াচ্ছে ধোনি কোহলিদের। তবে 2 ম্যাচে মুস্তাফিজ ব্যাকরণ পাঠ করেও পরীক্ষার খাতায় ব্যর্থ রায়না রোহিতরা। এবারও যে বাংলাদেশের স্পটলাইটে শান্ত মুস্তাফিজ, অশান্ত হয়ে উঠবে ভারতের ব্যাটিং অর্ডারে। জাস্ট এখনো সেইভাবে বুঝে উঠতে পারেনি যে ওই কি করছে। আর হচ্ছে আমার মনে হয় যে 2টা ম্যাচে যেভাবে বোলিং করছে ওই 3 নম্বর ম্যাচটা ওইভাবে বোলিং করবে। আমরা মাঝে মধ্যেই ফাইজলামো করে বলি যে আমি যখন ব্যাটিং করবো আমাকে কাটার মারবি না। হ্যাঁ, মুস্তাফিজের বল খেলতে আমাদের সমস্যা হয়েছে, কারণ ওর কাটার অসাধারণ। শুধু মুস্তাফিজই না, প্রদীপ আলোয় আছেন সাকিব, তামিম, সৌম্যরাও। তাই মিরপুরের ক্রিকেট ক্যানভাসে নতুন ইতিহাসের গাঁথুনি দিতে এ ম্যাচে টাইগারদের সেরা 4 পেসার তত্ত্ব ভাঙবে বলে আভাস মিলেছে। কিন্তু স্বপ্নের উথাল পাতাল ঢেউয়ে স্বাগতিকদের পাখির চোখ প্রতিপক্ষকে ক্লিন সুইপে। আমরা যদি আমাদের মানে যে যেমন প্লেয়ার সেই অনুযায়ী যদি খেলতে পারি, ইনশাল্লাহ আমরা ইন্ডিয়ারে 3-0 বিট করব। অন্যদিকে 7 আসমান উপর থেকে ধপাস করে মাটিতে পড়ে সিরিজ হারিয়ে কোমর গেছে ধোনির দলের ভেঙে। যদিও ঢাকায় আসার আগে আকাশচুম্বী আত্মবিশ্বাসে রবি শাস্ত্রী বলেছিলেন, ভারত এমন একটা দল তাদের কোচের প্রয়োজন হয় না। কিন্তু তার মন্তব্য এখন তীর হয়ে বুকে বেঁধেছে দুরন্ত বাংলাদেশের কাণ্ডে। কারণ হোয়াইট ওয়াশের লজ্জা যে আসছে ধেয়ে। সিরিজ হারলেও ড্রেসিং রুমের সবাই স্বাভাবিক আছি। তবে হ্যাঁ, বাংলাদেশ যেমন ক্রিকেট খেলছে তাতে করে আমাদের সামর্থ্যের সেরাটা দিয়ে বাংলা ওয়াশ এড়াতে চাই। ঘরের মাঠে শেষ 8 মাসে 10 ম্যাচে অপ্রতিরোধ্য বাংলার টাইগাররা। টাইগার ক্রিকেটারদের রঙিন স্বপ্ন দিচ্ছে উকি, কারণ এই ম্যাচ জিতলে ইতিহাসে 5ম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে ভারতকে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবাবে বাংলাদেশ। আর এই সফরে ধোনির দল একটি জয়ের খুঁজে হয়ে আছে মরিয়া। তাই এটাই তাদের শেষ মৌকা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। চরম অনিয়ম, কালোবাজারি ও সংকটের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ভারতের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচের টিকিট বিক্রি। আগের দিন সন্ধ্যা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। দর্শকদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় অনেক কম টিকিট ব্যাংকে দিয়েছে বিসিবি, যা আবার পুলিশের সহায়তায় বেশিরভাগ চলে গেছে কালোবাজারিদের হাতে। ভারতের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের পর এবার ধোনিদের হোয়াইট ওয়াশের পালা, আর সেই ইতিহাসের সাক্ষী হতেই এমন দীর্ঘ লাইন। তাই শেষ ওয়ানডে টিকিট পেতেই এদিন মিরপুর ইউসিবি ব্যাংকের আশপাশের চিত্র ছিল এমনই। আমি সেহরি খাওয়ার পর থেকে এখানে আসছি, দীর্ঘ 10 ঘন্টা এখানে ওয়েট করতেছি, দাঁড়া রয়েছে একভাবে। তবে টিকিট বিক্রি নিয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ ছিল দর্শকদের মাঝে। বিশেষ করে পুলিশের সহায়তায় এক শ্রেণীর প্রভাবশালীদের হাতে টিকিট চলে যাচ্ছে বলে দাবি করেন টাইগার ভক্তরা। পুলিশ ঘুষ খেয়ে লোক ঢুকাচ্ছে, পুলিশে 200 টাকা দিলে পুলিশ যে পরে আসে ওকে আগে ঢুকে দিতেছে। আমরা কি দোষ করছি? লাইন ঠিক করার কাজ কাদের? পুলিশদের না? ওনারা বসে আছে একপাশে, লাইন 3টা-4টা হইতেছে। ব্যাংক থেকে এই পর্যন্ত 50টা লোক ছিল, আর এখন দেখি 500টা লোক। এ ব্যাপারে আমি পুলিশকে অভিযোগ করলে পুলিশ আমাকে থ্রেট দেয়। পুলিশের মাধ্যমে কালোবাজারি হওয়ার কোনো সম্ভাবনা নাই।
এখানে পুলিশ যারা আছে তারা পোশাক পরা লাইনে অবস্থা আছে, তাদেরকে কোনোভাবেই কালোবাজি করার কোনো স্কোপ নাই। না, তবে টিকিট কিনে যে বেশি দামে কালোবাজারি হচ্ছিল তার প্রমাণ মেলে ব্যাংকের আশপাশেই। আচ্ছা, আপনি 1500 টাকা চাইছেন? 1500 টাকা চাইছেন না আপনি? বাজে কথা কও কি লিগা? আমি টিকিট পাইছি, দেখছেন? আমি টিকিট পাইছি তো একটা, এইটা আমার একটা টিকিট পাইছি। শত কষ্ট শেষে যখন ক্রিকেট প্রেমীরা হাতে পাচ্ছিলেন সোনার হরিণ টিকিট, তখন তাদের মুখে ছিল স্বর্গীয় হাসি। ফাইনালি আমি একটা টিকিট পাইছি, এই জন্য আই এম সো হ্যাপি। কালকে আমি বাংলা ওয়াশের জন্য অবশ্যই আসতে পারবো। বিকেল 4টা পর্যন্ত টিকিট দেওয়ার কথা থাকলেও তার আগেই শেষ হয়ে যাওয়ায় দুপুর 2টা নাগাদ বন্ধ করে দেওয়া হয় টিকিট বিক্রি, যার কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শকরা। পরে ক্ষুব্ধ সমর্থকদের মৃদু লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসিবি ব্যাংক বলতেছে যে টিকিট দেওয়া যাবে না, তাহলে এসিবি ব্যাংকের কি দরকার? এই ব্যাংক বন্ধ করে দেবো, আমরা টিকিট পাই না কেন? আমরা সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। সাধারণ দর্শকদের কাছে বিক্রির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ব্যাংকে আরো বেশি পরিমাণ টিকিট দেওয়া উচিত বলে মনে করেন টিকিট প্রত্যাশীরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদকে সামনে রেখে নাগরিক সুবিধা দিতে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত। ঈদের আগে ও পরে 3 দিন করে মহাসড়কে ট্রাক লরি চলাচল বন্ধ। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা আলোচনা সভায় শেখ হাসিনা বললেন, জনগণের অধিকার আদায়ের লক্ষ্যেই কাজ করে তার দল। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা মামলায় মির্জা ফখরুলের জামিন। নেতাদের মুক্তিতে প্রশাসনিক বাধা সৃষ্টি করা হচ্ছে, অভিযোগ বিএনপির। বাগেরহাটের সিরাজ মাস্টার সহ 3 রাজাকারের রায় যে কোনো দিন, অভিযোগ থাকা সত্ত্বেও বেছে বেছে মানবতা বিরোধী অপরাধে আসামি করায় তদন্ত সংস্থার প্রতি ট্রাইব্যুনালের ক্ষোভ। এবং সিরিজের শেষ ওয়ানডেকে সামনে রেখে বাংলা ওয়াশের প্রত্যয়ে টাইগারদের অনুশীলন। লজ্জা এড়াতে চায় ভারত, টিকিটের জন্য উপচে পড়া ভিড়। দর্শক, এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।